Assalamu alaikum everyone. Today I am going to teach the rules of TAT questions for the students of class 9 and 10. So here comes TAT question. We find here two words, tag and question. Tag means বাংলা অর্থ হচ্ছে জুড়ে দেয়া, ঠিক আছে? ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেয়া বা সংযুক্ত করা, এবং কোশ্চেন তোমরা ভালো করেই জানো, কোশ্চেন মানে প্রশ্ন। সো ট্যাগ কোশ্চেন মিন্স জুড়ে দেয়া প্রশ্ন। ওকে, ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেয়া, জুড়ে দেয়া, আর কোশ্চেন অর্থ তো তোমরা জানোই প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে জুড়ে দেয়া প্রশ্ন। তাহলে অনেকের কাছে এটা মনে হতে পারে যে জুড়ে দেওয়া প্রশ্নটা আবার কেমন, তাই না? বিশেষ করে ক্লাস 9-এ যারা আছো তাদের জন্য এই বিষয়টা কিন্তু নতুন, তাদের এটা মনেই হতে পারে যে জুড়ে দেওয়া প্রশ্নটা আবার কেমন। তোমরা অনেক ধরনের প্রশ্ন দেখেছো, ইয়েস নো কোশ্চেনগুলো দেখেছো, WH কোশ্চেনগুলো দেখেছো, তাই না? কিন্তু এটা তোমাদের জন্য নতুন ট্যাগ কোশ্চেন। তো সেই কারণেই আমি রুলসে যাওয়ার আগে কিছু এক্সাম্পল দিচ্ছি, যাতে করে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা আসে। ওকে, দে লিভ ইন ঢাকা। ডোন্ট দে। আরেকটা সেন্টেন্স আমি লিখছি, হাসান ইজ এ গুড স্টুডেন্ট। Isn't he? তাহলে আমরা এখানে দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি, দে লিভ ইন ঢাকা, ডোন্ট দে, তারা ঢাকা বাস করে, তাই নয় কি বা তাই না? হাসান ইজ এ গুড স্টুডেন্ট, ইজন্ট হি? হাসান একজন ভালো ছাত্র, তাই না বা তাই নয় কি? তাহলে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে অথবা স্টেটমেন্ট, এটাকে যেটা দেয়া থাকবে এটাকে স্টেটমেন্ট বলবো আমরা। তো প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে কিন্তু একটা ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমার সমর্থন চাওয়ার জন্য এটা, অর্থাৎ স্পিকার যে স্টেটমেন্টটা দিচ্ছে তার পক্ষে সমর্থন চেয়ে এখানে কিন্তু একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। তারা ঢাকা থাকে, তাই না? অর্থাৎ ঢাকা থাকে, এটা আরও কনফার্ম হওয়ার জন্য, কনফার্ম করার জন্য এখানে প্রশ্নটা জুড়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে হাসান একজন ভালো ছাত্র, তাই নয় কি? তাহলে হাসান ভালো ছাত্র এটা স্পিকার বলছে, এবং তার কনফার্ম হওয়ার জন্য সে আরও সাপোর্ট এই প্রশ্নের মাধ্যমে যাচ্ছে। সো এটাই হচ্ছে, এগুলোই হচ্ছে ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা এভাবে ডিফাইন করতে পারি, tag questions are the short form of questions that are put at the end of a sentence. tag questionটা হচ্ছে ছোট্ট এক ধরনের প্রশ্ন যা সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়। And through a tag question, the speaker wants to have an answer in support of the statement. Okay, the speaker wants to have an answer in support of the statement. অর্থাৎ স্পিকার যে স্টেটমেন্টটা দিচ্ছে এখানে এই প্রশ্নের মাধ্যমে সে আরও কনফার্ম হতে চাচ্ছে, সে একটা সাপোর্ট চাচ্ছে, ঠিক আছে? এইটাকেই বলা হয়, এগুলোকেই বলা হয় ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? তাহলে এখন আমরা স্ট্রাকচারে চলে যাই। তো স্ট্রাকচারটা একটু দেখে নেই। স্ট্রাকচারে হচ্ছে প্রথমেই যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, সেন্টেন্সটি আগেও বলেছি, সেটাকেই আমরা স্টেটমেন্ট বলবো, সেটা তোমরা হুবহু তুলবে স্টেটমেন্ট, অথবা আমি এটা লিখে দিলাম সেন্টেন্স তোমাদের বোঝার জন্য। সেন্টেন্স প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হুবহু তোমরা তুলবে, দেন একটা কমা দিবে, কমার পরে এখানে তোমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবে। আমি সংক্ষেপে লিখছি অক্সিলিয়ারি ভার্ব, অ্যান্ড দেন তুমি একটা এখানে প্রোনাউন বসাবে, প্রোনাউন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ আর বাউন্ড টু পুট এ কোশ্চেন মার্ক। ওকে, একটা কোশ্চেন মার্ক অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এটা ভালো করে লক্ষ্য করো, তোমরা জানো যে
প্রশ্নবোধক সেন্টেন্স হলে লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা ইন্টারোগেশন মার্ক ইউজ করতে হয়, তা না হলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে না, অর্থাৎ সেন্টেন্সটা কারেক্ট হবে না। ঠিক আছে, আর একটা বিষয় এখানে আমি প্রোনাউন লিখেছি, প্রোনাউনটা কোত্থেকে আসবে? এটা হচ্ছে তোমাদের যে স্টেটমেন্টটা বা সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সের সাবজেক্টেই কিন্তু এখানে প্রোনাউন আকারে বসবে। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা জিনিস এখানে আমি ব্র্যাকেটে লিখে দিতে পারি, প্রোনাউন মিনস এখানে আসলে এখানে কি সাবজেক্ট। এই যে এই স্টেটমেন্টের সাবজেক্টটি এটি তোমার নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। ঠিক আছে, এখানে নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে। আমি প্রথম যে এক্সাম্পল দুটো দিয়েছিলাম, দে লিভ ইন ঢাকা, হাসান ইজ এ গুড স্টুডেন্ট, লক্ষ্য করে একটাতে প্রোনাউন আছে সাবজেক্ট, আরেকটাতে ছিল হাসান, তাই না? কিন্তু দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি ট্যাগ কোশ্চেনে যে কিন্তু আমি প্রোনাউন ব্যবহার করেছি। তো এখানেও সেম প্রোনাউন ব্যবহার করতে হবে, স্টেটমেন্ট অথবা সেন্টেন্স যেটা দেওয়া থাকবে সেটা হুবহু তুলে একটা কমা ব্যবহার করবে, দেন তোমরা অক্সিলিয়ারি ভার্ব বসাবে, এরপর তোমরা প্রোনাউনটা বসাবে, প্রোনাউন কার? সাবজেক্টিভ প্রোনাউন তোমরা বসাবে। ওকে, এখানে যে সাবজেক্টটি থাকবে সেটির প্রোনাউন বসাবে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স এখানে একটা ইন্টারোগেশন মার্ক তোমরা বসিয়ে দিবে, তাহলেই তোমাদের ট্যাগ কোশ্চেনটি কমপ্লিট। এখন আমরা দেখব ট্যাগ কোশ্চেন কী ধরনের, কয় টাইপের হতে পারে? 2 টাইপস হতে পারে। ঠিক আছে, 2 টাইপস। ট্যাগ কোশ্চেন আমি সংক্ষেপে লিখছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এবং দ্বিতীয়টি হচ্ছে কি নেগেটিভ। ওকে, তাহলে কয় ধরনের ট্যাগ কোশ্চেন হতে পারে? 2 ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ। যখন তুমি দেখবে স্টেটমেন্টটি তোমার অ্যাফার্মেটিভ তখন কিন্তু কোশ্চেনটি করতে হবে নেগেটিভে। ঠিক আছে, তখন কোশ্চেনটি করতে হবে নেগেটিভে, অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি তুলবে, দেন অক্সিলিয়ারি ভার্ব, এখানে শুধু অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে সেন্টেন্সে সেটাই বসাবে, প্লাস এখানে নট বসবে, তবে নটের কি ফর্ম বসবে? সংক্ষিপ্ত। ঠিক আছে, এখানে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব, নটের এন দিয়ে উপরে একটা কমা দিব, ওটা আর বসবে না। দেন তোমরা এখানে সাবজেক্ট বা প্রোনাউনটা বসাবে। ঠিক আছে, সাবজেক্ট বা প্রোনাউনটা বসাবে। এই যে অ্যাফার্মেটিভ, দেখো আমার কিন্তু ট্যাগ কোশ্চেনটি আমি করলাম কিসে? নেগেটিভে। কিন্তু যদি আমার নেগেটিভ স্টেটমেন্ট থাকে, অর্থাৎ সেন্টেন্সটি যদি আমাকে নেগেটিভ দেওয়া হয়, তাহলে কিন্তু আমার ট্যাগটা হবে কি? নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ হবে আমার ট্যাগটি। কীভাবে? তখন পুরো নেগেটিভ সেন্টেন্সটি তুমি তুলে এখানে অক্সিলিয়ারি ভার্ব শুধু বসবে, শুধু অক্সিলিয়ারি ভার্ব, তারপরেই তোমার প্রোনাউন এবং সবশেষে একটা ইন্টারোগেশন মার্ক। এইভাবে তোমাদের করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগটি হবে নেগেটিভ, আর নেগেটিভ স্টেটমেন্ট হলে তোমার ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এখন অক্সিলিয়ারি ভার্বের সাথে তোমরা এই নটের ব্যবহারটা কিভাবে করবে সেটা আমি 2 একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ইজ, সাপোজ কোনো সেন্টেন্সে তোমাকে ইজের সাথে তোমাকে নট বসাতে হবে, তখন তোমার এইটা হয়ে যাবে ইজন্ট। ঠিক আছে, তখন হয়ে যাবে ইজন্ট। ঠিক আছে, আর যদি হ্যাবের সাথে হয়, হ্যাবের সাথে নটটা হয়, তাহলে হয়ে যাবে কি? হ্যাভন্ট। এভাবে তোমাদের নটের ক্ষেত্রে যখন তোমরা নট ব্যবহার করবে তখন এরকমভাবে নটটা ব্যবহার করতে হবে। কোনোভাবেই কিন্তু নটের পূর্ণরূপ এখানে লেখা যাবে না, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু ইউজ দ্য শর্ট ফর্ম অফ নট। ওকে, এবং নটের শর্ট ফর্মটা আমি দেখিয়ে দিলাম, এভাবেই করেই তোমাদের নটটা অ্যাড করতে হবে অক্সিলিয়ারি ভার্বের সাথে। তো আশা করি তোমরা অন্যান্য অক্সিলিয়ারি ভার্বের সাথে তোমরা অ্যাড করে নিতে পারবে, তবে 2 একটা ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে, সেই 2 একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। সেগুলো হচ্ছে এম প্লাস নট, এটার ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে এইন্ট অথবা আরন্ট। ঠিক আছে, এটা তোমাদের নিয়ম। এম প্লাস নটের ক্ষেত্রে এইন্টও বসাতে পারবে অথবা আরন্টও বসাতে পারবে, যেটা বসাবে সেটাই হবে। আরেকটা আছে উইল প্লাস নট, এগুলোতে তোমাদের কিছুটা
একটা কনফিউজ হতে পারো তোমরা, সেই কারণে আমি এগুলো একটু লিখে দিচ্ছি। উইল প্লাস নট এগুলো হবে তোমাদের ওন্ট, ঠিক আছে, উইলের সাথে নট বসে হয়ে যাবে ওন্ট। এরপরে শ্যাল, শ্যাল প্লাস নট এটা হয়ে যাবে তোমার শান্ট, ওকে, এটা হয়ে যাবে কি শান্ট। তাহলে এই তিনটা ক্ষেত্রে আমার মনে হয় তোমরা যদি একটু লক্ষ্য রাখো ভালো করে, তাহলে আশা করি অন্যান্য ক্ষেত্রে তোমাদের আর কোনো ভুল হবে না, কারণ অন্য অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে তোমরা এই নিয়মেই তোমরা নটের ব্যবহারটা করবে। শুধু এই তিনটার ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য রাখবে, এগুলোর ক্ষেত্রে এম প্লাস নট এইন্ট হয়ে যাবে, অথবা আরন্ট বসাবে, উইল প্লাস নট ওন্ট হবে, শ্যাল প্লাস নট শান্ট হবে। তবে আর প্লাস নট, আর প্লাস নট সেক্ষেত্রে কিন্তু আবার এইন্ট আর বসাবে না, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তুমি আরন্টই বসাবে, ওকে। আর প্লাস নট কোনো জায়গা বসানোর হলে তখন কিন্তু তোমাকে এভাবে বসাতে হবে, আর প্লাস নট আরন্ট, ঠিক আছে। এখন ভার্বগুলো ইউজ করা হবে, সেটা ব্যবহার করেই কিন্তু তোমাদের ট্যাগ কোশ্চেনগুলো করতে হবে। সাপোজ আমি দুই একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন টেন্স থেকে আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি। টেন্স, হি লাইকস টি। তাহলে দেখো, লক্ষ্য করো এখানে কি লাইকস ভার্বের সাথে অ্যাজ যুক্ত করা আছে, এটা তোমরা ভালো করেই জানো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যুক্ত হয় থার্ড পারসনের পরে, তাহলে এটা তোমরা বুঝে গেলে এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিটের অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসে। তো যেহেতু এখানে লাইকস আছে, এখানে আমরা ডাজ ব্যবহার করব, এবং এটা কি স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ, ঠিক আছে, স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ। তাহলে আমাদেরকে ট্যাগটা করতে হবে নেগেটিভে। তাহলে আমরা করব কি, ডাজন্ট হি, ওকে, ডাজন্ট হি। আবার একটা নেগেটিভও দেখাচ্ছি, একটা নেগেটিভ সেন্টেন্স দেখাচ্ছি, যেমন হাসান ডাজ নট প্লে, হাসান ডাজ নট প্লে। তাহলে এখানে কি করব, দেখো এখানে কিন্তু আমরা এখন স্টেটমেন্টটা পেলাম নেগেটিভে, ঠিক আছে। এখনকার স্টেটমেন্টটা হাসান ডাজ নট প্লে, হাসান খেলে না, তাহলে না পেয়েছি এখানে। তাহলে আমার এখন ট্যাগ কোশ্চেনটা হবে কিসে, অ্যাফার্মেটিভে। তাহলে আমি লিখব ডাজ, এখন এই যে হাসান সাবজেক্ট যে যাই থাকুক না কেন, নাউন প্রোনাউন যেটাই থাকুক না কেন, এখানে কিন্তু আমাকে প্রোনাউন ইউজ করতে হবে, আমি প্রথমেই বলেছি। তাহলে হাসানের জন্য আমরা কি ব্যবহার করব, হি। পুরুষবাচক শব্দের ক্ষেত্রে হি ব্যবহার করলাম। তাহলে হি লাইকস টি, ডাজন্ট হি, আর হাসান ডাজ নট প্লে, ডাজ হি, ঠিক আছে। এখানে ডাজন্ট অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ হয়ে গেল, এটা নেগেটিভ, এখানে অ্যাফার্মেটিভ হলো। আবার এগুলো কিছু হেল্পিং ভার্ব সহযোগও হতে পারে, ঠিক আছে, অথবা মডেল ভার্ব, যেমন রানা ইজ এ গুড বয়। তাহলে দেখো ইজ আছে, তাহলে ইজন্ট হি, এখানে কিন্তু রানার পরিবর্তেই আমি হি ব্যবহার করলাম। অথবা she can speak in English, she can speak in English। তাহলে এখানে আছে দেখো she, আর এখানে অক্সিলারি ভার্ব আমরা পেয়েছি, মডেল ভার্ব পেয়েছি ক্যান, তাহলে কান্ট she, ঠিক আছে। তাহলে কান্ট she। তাহলে এই আমরা দেখলাম এভাবে করে টেন্স অথবা হেল্পিং ভার্ব অথবা মডেল ভার্ব যে কোনো যেটা দ্বারাই তোমার স্টেটমেন্টটা পাও না কেন, তোমার সেই অক্সিলারি ভার্ব ব্যবহার করেই তোমাকে ট্যাগ কোয়েশ্চেনগুলো কমপ্লিট করতে হবে। এবং এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তোমাদেরকে নেগেটিভ ফর্মটা বসাতে হবে, এবং নেগেটিভ ফর্মের ক্ষেত্রে তোমাদেরকে অ্যাফার্মেটিভ ফর্ম বসাতে হবে। এখন আশা করি তোমরা রুলসটা বুঝে গেছো কিভাবে ট্যাগ কোশ্চেন তোমাদের করতে হবে। এখন যে বিষয়গুলো তোমাদের একটু প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। এটা হচ্ছে স্টেটমেন্টের যে সাবজেক্টগুলো থাকবে
সেগুলো তোমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেই সাবজেক্টগুলোকে প্রোনাউন হিসেবে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটার একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আশা করি তাহলে এই লিস্টটা তোমাদের মনে থাকলে কোনোভাবেই আর তোমাদের ট্যাগ কোশ্চেনে ভুল হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন এক পাশে দেখব স্টেটমেন্টের সাবজেক্ট, আর ট্যাগ কোশ্চেনে সেই সাবজেক্টগুলো কিভাবে হবে সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। তাহলে স্টেটমেন্টের সাবজেক্টটা ট্যাগ কোশ্চেনে কীভাবে তোমরা বসাবে সেটাই দিচ্ছি। যেমন স্টেটমেন্টে যদি থাকে কোনো নাম, সাপোজ জামাল, তাহলে কি এটা পুরুষবাচক, তাই না? জামাল, কামাল, যে কোনো নাম থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে, হাসান, ঠিক আছে? যে কোনো নাম থাকতে পারে। সেই নামের ক্ষেত্রে অর্থাৎ পুরুষবাচক শব্দের ক্ষেত্রে এখানে ট্যাগে তোমার হবে কি হি, ঠিক আছে? সাবজেক্টটা হবে হি। আর যদি স্ত্রীবাচক শব্দ হয় সুমি, রুমা, ঠিক আছে, ইত্যাদি যে কোনো স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে তোমরা ট্যাগে ব্যবহার করবে শি, ওকে? এরপরে তোমাদের সাবজেক্ট যেটা এখানে স্টেটমেন্টে যে সাবজেক্টটা থাকবে সেখানে যদি বডি থাকে শেষে অথবা ওয়ান, বডি অথবা ওয়ান যদি থাকে তাহলে তার সাবজেক্টটা তোমরা করবে কি দে, ঠিক আছে? তার সাবজেক্টটা ট্যাগ কোশ্চেনে হবে কি দে। যেমন নোবডি, এভরিবডি, সামবডি, সামওয়ান, ঠিক আছে, নো ওয়ান। তাহলে এই যে এই ধরনের ওয়ার্ডগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখনই তোমার ট্যাগ কোশ্চেনের তোমার সাবজেক্ট হবে তারা দে। এটা যে কোনোটা থাকুক, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, ঠিক আছে, থাকলে তার সাবজেক্ট হবে দে। এরপরে আমরা দেখব যে কোনো থিং, ঠিক আছে, থিং, থিং কী কী হতে পারে দেখো, নাথিং, সামথিং, এনিথিং, ঠিক আছে? অর্থাৎ শব্দের শেষে যখন দেখবে থিং আছে তার সাবজেক্ট কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে ইট। এরপরে আমরা দেখব গড, আল্লাহ অথবা গড। এর ক্ষেত্রে আমরা লিখব কি সাবজেক্ট, এখানে ট্যাগে হবে সাবজেক্ট হি। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমি হিটা ক্যাপিটাল, এইচটা ক্যাপিটাল লেটারে দিয়েছি, অর্থাৎ আল্লাহ বা গড, আল্লাহ যে কোনো সুপ্রিম পাওয়ার বোঝাতে কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। সেই কারণে আল্লাহ শব্দ বা গড এখানে সাবজেক্ট হিসেবে থাকলে সেখানে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা ব্যবহার করব হি, তবে এই হিটা হবে ক্যাপিটাল লেটারে, এইচটা হবে ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? এরপরে আরও কিছু রয়েছে তোমাদের বোঝার জন্য আমি একটু মুছে আবার আরও কিছু দেখাচ্ছি। এরপরে দিস যদি থাকে, দিস, ঠিক আছে, ট্যাগ কোশ্চেন এটা সাবজেক্ট তোমরা করবে ইট। দেয়ার অথবা ইট যদি সাবজেক্ট হিসেবে স্টেটমেন্টেই থাকে তাহলে তোমরা ট্যাগ কোশ্চেনে এখানে যা থাকবে দেয়ার অথবা ইট, এটাই তোমাদের ট্যাগ কোশ্চেনেও সাবজেক্ট হিসেবে দেয়ার অথবা ইটই বসবে। আর এছাড়া কোনো কোনো জিনিস আছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক আছে, ধরা বা ছোঁয়া যায় না বা গণনা করা যায় না, ঠিক আছে, গণনা করা যায় না, এরকম জিনিসের ক্ষেত্রে তোমরা ট্যাগে ব্যবহার করবে কি ইট। যে সকল জিনিসগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না অথবা গণনা করা যায় না, এই ধরনের সাবজেক্ট যদি তোমরা পাও স্টেটমেন্টে তাহলে ট্যাগ কোশ্চেনে তার সাবজেক্ট তোমরা করবে ইট। এছাড়া আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে দিস দিয়েছি, দিসের জন্য ইট ব্যবহার করবে, তবে যদি দোজ থাকে দোজের জন্য তোমরা ব্যবহার করবে দে, ওকে, ঠিক আছে, দোজের জন্য ব্যবহার করবে এখানে দে। আর এছাড়া আমি ফার্স্টেই বলেছিলাম যে কোনো নাম ব্যক্তিবাচক হলে সেক্ষেত্রে তোমার যদি পুরুষ বুঝায় তাহলে হি, আর যদি স্ত্রী বুঝায় সি। তবে যদি একাধিক ব্যক্তিকে বুঝায় বা একাধিক বস্তুকে বুঝায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমরা দে ব্যবহার করবে, ঠিক আছে? এটা আমি লিখে দিচ্ছি, একাধিক ব্যক্তি বা বস্তু, একাধিক ব্যক্তি বা বস্তু যদি বুঝায় সেক্ষেত্রেও কিন্তু তোমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করবে। তো আশা করি আমি এই যে সাবজেক্টগুলো দেখালাম এটা খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে আমি মোটামুটি সবগুলোই দেওয়ার চেষ্টা করেছি, আরও দু একটা থাকতে পারে।
তো এগুলো তোমরা একটু দেখে নিবে। এই সাবজেক্টগুলো কিন্তু ভুল করা যাবে না, সাবজেক্টগুলো ভুল হলে কিন্তু তোমার ট্যাগ কোশ্চেনটাই ভুল হয়ে যাবে। সো এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে চার্টটা দেখে রাখবে। এখন এই চার্টের উপর ভিত্তি করেই আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি যাতে করে তোমাদের এইগুলো একটু মনে থাকে, ঠিক আছে? প্রত্যেকটা দিয়ে আমি একটা করে এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। শেষ করে দেবো? আচ্ছা, যেমন জামাল ফোন্ড হার। সো আমরা এখানে দেখলাম জামাল ফোন্ড, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখানে ভার্বের সাথে ইডি যুক্ত আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করব ডিড, এবং যেহেতু আমার স্টেটমেন্টটি কি অ্যাফার্মেটিভ, কাজেই আমি নেগেটিভে আনবো। এখানে ডিডের সাথে নট ব্যবহার করলে কি হয়ে যাবে? এটা ডিডন্ট হি, ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমি বলি জামাল না বলে আমি একটা স্ত্রী নামবাচক ব্যবহার করি, যারা সিংস সুইটলি, তাহলে কি হবে? সিংস। তার কারণে এখানে আমরা কি আনবো? ডাজন্ট শি। এখানে ব্যবহার করলাম কি? যারার জন্য কিন্তু আমি ব্যবহার করেছি শি, ঠিক আছে? এরপরে বডি, যে কোনো বডি থাকলে আমি বলেছি দে ব্যবহার করতে। যেমন আমি একটা নেগেটিভ দিয়ে আগে দেখাচ্ছি, নোবডি হ্যাজ লেফট দ্য প্লেস। তাহলে এখানে দেখো নোবডি আছে, এটা সাবজেক্ট কিন্তু আমরা জানি কি সাবজেক্ট হচ্ছে দে, আর এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে হ্যাজ। তবে দে যেহেতু আমাদের সাবজেক্ট, সেই কারণে কিন্তু আমরা এখানে কি বসাবো? হ্যাভ দে। এখন লক্ষ্য করো এখানে হ্যাভ দে কেন দিয়েছি? নোবডি কিন্তু নেগেটিভ একটা শব্দ, তাই না? কেউই স্থানটি ত্যাগ করে নাই, ঠিক আছে? কেউই স্থানটি ছেড়ে যায়নি, এখানে এটা বোঝাচ্ছে কেউই না, ঠিক আছে? সেই কারণে কিন্তু আমার এই সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে এখানে আমি ব্যবহার করেছি হ্যাভ দে। তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে আমি হ্যাজ ব্যবহার করেছি, এখানে আবার হ্যাভ কেন? দের সাথে হ্যাজ বসে না, দের সাথে হ্যাভ বসাতে হয়, সেই কারণেই আমি এখানে হ্যাভ ব্যবহার করেছি। এরপরে আরও কিছু এক্সাম্পল আমি দিয়েছি, আসলে সময় স্বল্পতার জন্য সবগুলো এক্সাম্পল হয়তো দেওয়া যাবে না, তারপর আরও দু একটা আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ ক্যান হেল্প আস, এখানে লক্ষ্য করো ক্যান আছে, তাহলে কান্ট হি। আমি বলেছিলাম সুপ্রিম পাওয়ার বোঝাতে হি এর এইচ ক্যাপিটাল লেটার বসে, ঠিক আছে? আর অন্যান্য ক্ষেত্রে যেমন দিস ইজ এ নাইস পিকচার। দেখো এখানে দিস আছে এবং এখানে কি ইজ, তাহলে এখানে ব্যবহার করব কি? ইজন্ট। আমি আগেই দিয়েছিলাম দিস সাবজেক্ট থাকলে এটা কি হয়ে যাবে? এখানে ইট হবে, ঠিক আছে? তাহলে ইজন্ট ইট, ঠিক আছে? তাহলে আরও এক্সাম্পল আসলে আছে, আমি যে এগুলো তোমাদের সাবজেক্টগুলো দেখিয়েছি। তো এখন সময় স্বল্পতার জন্য এখন আর আমি সবগুলো দেখালাম না। তো আশা করি তোমরা বই একটু যদি দেখো তাহলে প্রত্যেকটারই এক্সাম্পল তোমরা পেয়ে যাবে। তোমরা এখান থেকে দেখে নিবে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি আরও রুলসগুলো, যেগুলো তোমাদের কনফিউজিং এরিয়া যেগুলো আছে, অর্থাৎ এখানে যেগুলো করতে তোমাদের কিছুটা ডিফিকাল্ট ফিল করবে, তোমরা কিছুটা কঠিন মনে হবে তোমাদের কাছে, সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে হাজির হব।